নক নক। আমরা আছি আজকে আর্ট ফ্যাক্টরির প্রদর্শনী চলছে। কততম প্রদর্শনী কিঙ্করবাবু এটা? 192তম। 192তম দলগত প্রদর্শনী চলছে বিড়লা একাডেমিতে। আমরা কথা বলে নেব আর্ট ফ্যাক্টরির। আপনি কোন পদে রয়েছেন কিঙ্করবাবু এখন? টোটালটা বেঙ্গল আর্ট ফ্যাক্টরির ফাউন্ডার। আপনি ফাউন্ডার, তাই তো? আচ্ছা, তো এই দলের যাত্রা শুরু কতদিন আগে? এটা যেই দলের যাত্রা শুরু হয়েছে 2009 সাল থেকে। 2009 সালে শুরু হয়েছে। আচ্ছা, সেটা আপনারই হাত ধরে, তাই তো? তো আপনাদের এই যে প্রদর্শনীগুলো হয় এটা কি মানে বাৎসরিক হিসাবে করছেন না আপনারা মানে কোয়ার্টারলি কীভাবে হচ্ছে এই প্রদর্শনী? না, আমাদের প্রদর্শনীটা প্রতি মাসেই হয় আর কি। আচ্ছা আচ্ছা, প্রত্যেক মাসেই রেগুলার বেসিস। আচ্ছা, এর আগের প্রদর্শনী আপনাদের কোথায় হয়েছে? এর আগের প্রদর্শনীটা আমাদের আইসিসিআরে হয়েছে। আইসিসিআরে হয়েছে, ওকে। তো এইবার আপনাদের মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? এখানে আছে 135টা আর্ট ওয়ার্ক আছে। 135টা। এবং এখানে সদস্য কতজন রয়েছেন এই দলের? 43 জন সদস্য আছে। 43 জন সদস্য রয়েছে। আচ্ছা, তো আপনাদের আমার প্রত্যেক সদস্যই কি প্রত্যেকবারই প্রদর্শনীতে? না, এরকম কোনো ব্যাপার নেই। অল্প কিছু পুরানো থাকে, আবার নতুন থাকে। নতুনও থাকে। নতুনের সংখ্যা বেশি থাকে প্রতিবারই। প্রতিবারই। তো এই প্রদর্শনী আমাদের শুরু হয়েছে কত তারিখ থেকে? শুরু হয়েছে আমাদের 4 জুন মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে। এবং প্রদর্শনীটির এন্ড ডেট কবে? এন্ড হচ্ছে আগামীকাল রবিবার 9 তারিখ। 9 তারিখে এন্ড হচ্ছে। তো প্রদর্শনীতে সারা কেমন পাচ্ছেন? সারা তো খুবই ভালো, লোক আসছে দেখছে, পেন্টার, আর্ট লাভার্স, তারপরে আর্টিস্টরা আসছে, সাধারণ লোকেরাও আসছে, আর্টকে তারা অ্যাপ্রিসিয়েট করছে আর কি, ফাইন আসছে। আচ্ছা, আর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন আপনারা? প্রদর্শনীর উদ্বোধনী ছিল বিশিষ্ট পেন্টার এবং চলচ্চিত্র প্রযোজক ছিল আর.ডি. নাথ, এবং বিশিষ্ট ফিল্ম অ্যাক্ট্রেস ছিলেন বিশিষ্ট দেবিকা মুখার্জি, এবং মিউজিক ডিরেক্টর সুবাই ছিলেন, আর অনেকেই ছিলেন। আচ্ছা, বেশ, আপনাদের প্রদর্শনী ভালো লাগলো। অনেক মাধ্যমের কাজ রয়েছে এই প্রদর্শনীটিতে এবং একখান ভাস্কর্য প্রদর্শিত হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আপনারাও দেখলেন সম্পূর্ণ প্রদর্শনীটা। কেমন লাগলো বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এই প্রদর্শনী আপনারা মতামতে অবশ্যই জানান। বাবু, আপনার এখানে মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? আমার এখানে 3টে ছবি প্রদর্শিত হচ্ছে, আর আমার স্ত্রীর 2টো ছবি প্রদর্শিত। আচ্ছা, তো আপনার ছবির আমাকে যদি একটু বিষয়বস্তু সম্পর্কে বলেন, আপনি যে ছবিগুলোকে দেখুন, এখানে আমার ছবি বলতে যেটা, এই যে 3টে ছবি দেখছেন, এই 3টে ছবি বেসিক্যালি এগুলো খুব রাজনৈতিক ছবি। আচ্ছা, এই কারণে রাজনৈতিক ছবি। যদি এইটার দিকটা দেখেন, আমাদের সাংস্কৃতিক জীবনের বা আমাদের সমাজ জীবনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তাতে যে অবস্থার মধ্যে বেসিক্যালি আমরা আছি, এই 2টো স্টেজ দেখুন। একটা মেল উইথ অল ইনফরমেশন, আরেকটা ফিমেল উইথ চেঞ্জ। হ্যাঁ, ফিমেল বডি, ফিমেল নয়। হ্যাঁ, কারণ আমি এই বডিটা অর্থাৎ ম্যানিকুইনের মতো দেখুন, মাথাটা এবং আমাদের এই নগর জীবনের এই দুটো, একটা সুপারস্ট্রাকচার, একটা বেস। এখানেও দেখুন একটা সুপারস্ট্রাকচার, একটা বেস। এই ছবিটার নাম দেওয়া হয়েছে মেকিং অফ আ ফেয়ারি। মেকিং অর্থাৎ আমাদের রূপকথার জন্ম হয় কোথা থেকে? রূপকথার প্রথম থাকে হচ্ছে রূপকথার একটা বেস, যে বেসকে আমরা ধ্বংস করে এগোই। ধ্বংসের উপকরণগুলো রয়েছে, সঞ্চয়, আমাদের সঞ্চয়। সেই সঞ্চয়ের ওপরে কিন্তু এই সুপারস্ট্রাকচার আমরা গড়ে তুলি। দেখুন, নগর জীবনের ওপরে আমরা গড়ে তুলি। এই হচ্ছে ফেরে। কিন্তু মুশকিলটা হচ্ছে এর পরও একটা পৃথিবী আছে, এটা আমরা বিশ্বাস করতে চাই না, তাই না? এরপরেও একটা পৃথিবী আছে। এই ছবিটা যদি বলেন, এই ছবিটার নাম হচ্ছে কালচার ইন্ডাস্ট্রি। আচ্ছা, কালচার ইন্ডাস্ট্রি খুব সোজা কথা নয়। 60-এর দশকে জার্মান মার্কসিস্ট থিওরিটিশিয়ান থিওডোর অ্যাডোনোর একটা বই বেরোয়, দ্য কালচার ইন্ডাস্ট্রি বলে। ওতে উনি দেখিয়েছিলেন যে কিভাবে আস্তে আস্তে আমাদের সমাজ এবং সুপারস্ট্রাকচার, সমাজ কিভাবে আস্তে আস্তে হোমোজিনাইজড হয়ে যাবে। এই হোমোজিনাইজেশন, সব একরকম দেখতে, সব এক জিনিস, এই রিফ্লেকশন আমাদের গোটা নগর জীবনকে যদি দেখেন, উনি ওই জন্য এটাকে বলেছিলেন কালচারাল ইন্ডাস্ট্রি নয়, কালচার ইন্ডাস্ট্রি। কালচার ইন্ডাস্ট্রি অর্থাৎ কালচার যেখানে হোমোজিনাইজড হয়ে যাবে একটা সময়, যেটা আমাদের অলরেডি এখন হয়ে গেছে।
এটা 60-এর দশকে থিওডোর অ্যাডোর্নোর রিসার্চ। এইটা হচ্ছে বেস্ট সুপারস্ট্রাকচার চিরকালের, ফ্রম অ্যাডাম স্মিথ টু আজকের দিনের এই যে বেস্ট সুপারস্ট্রাকচারের থিওরি, সেইটার অংশ। আচ্ছা, আপনার ছবিতে আমি দেখলাম এখানে যে আপনি নারী ইমেজটাকে ধরেছেন, সেখানে তার একটা তৃতীয় নয়ন আপনি দেখিয়েছেন। ডেফিনেটলি। এটা কি জন্য, কি আপনি প্রেক্ষাপটে? তৃতীয় নয়ন বলতে দেখুন এখানে এই যে ফিমেল, এইখান থেকে আগুনটা উঠছে, অর্থাৎ এবং এই যে অর্থাৎ এই ফেয়ারির জন্ম হচ্ছে আমাদের হিন্দু বলে নয়, হিন্দু বা গ্রিক যত দেবতা, হ্যাঁ মাইথোলজিতে দেবতার যত জন্ম হয়েছে সবটাই কিন্তু অত্যন্ত একটা একটা খুব অশান্তির মধ্যে দিয়ে জন্ম হয়েছে, রাইট? সেইভাবে কিন্তু জন্ম, অথচ ইনি কিন্তু শান্ত। হ্যাঁ, তার মুখে তো একটা প্রশান্তি এবং রয়েছে। আরও অনেক প্রাক্তন দেবদেবীও রয়েছে, তারা মিলিয়ে যাচ্ছে। এটা যদি আপনি বিভিন্ন হিন্দু মন্দিরগুলোতে দেখেন, হিন্দু মন্দিরগুলোতে দেখবেন কিছু দেবতার পুজো হয় আর কিছু দেবতা প্রাক্তন হয়ে বসে আছে, তাদের এখন আর পুজো হয় না, তাই না? বেস্ট সুপারস্ট্রাকচারে না, এই হচ্ছে আমাদের আদি আমাদের সমাজটা, দেখুন দুর্গ টুর্গ সব মিলিয়ে যেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত, রাইট? ধন্যবাদ নিকান্তবাবু। আপনি আমাদের যে প্রদর্শনীটি চলছে, আপনি কতদিন ধরে যুক্ত আছেন এখানে? আমি এখানে একেবারেই নতুন, তো এই ফার্স্ট টাইম কিংকর্তার সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে, এখানে বিভিন্ন শিল্পীদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে। তো আমরা শিল্পী মনোভাবাপন্ন যারা আছি একসঙ্গে কাজ করছি, খুব একটা আনন্দদায়ক ব্যাপার বা আনন্দ মুহূর্ত কাটাচ্ছি। আচ্ছা, আপনার কাজের যে আমি বিষয় দেখলাম, আপনি ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করেছেন এখানে, তো মাধ্যম হিসেবে অ্যাক্রিলিক, তাই তো? হ্যাঁ, অ্যাক্রিলিক। আচ্ছা, অ্যাক্রিলিকের সাথে আমি দেখলাম একটু গ্লসি, মানে এটা কি স্প্রে ইউজ করছেন নাকি অয়েল একটু ব্যবহার আছে তার সাথে? না, এখানে কোনো Medium আলাদা মিডিয়াম বলতে এটা শুধুই অ্যাক্রিলিক। এবারে একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তো সেখানে একটু ছবির একটু কেয়ার নিতে হয়, সেই হিসাবে এখন অনেক কিছুই সুবিধা আর্টিস্টদের কাছে আছে যাতে ছবিটা অনেক ভালো থাকে আর কি, যার জন্য একটু হালকা ট্রিটমেন্ট এখানে নেওয়া আছে যাতে ছবিটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আচ্ছা, মানে এটা কি আপনি বার্নিশ করেছেন তারপরে সেটাকে? না, প্রথম যেটা হয় র ক্যানভাস, সেখানে একটা টেক্সচার হোয়াইট ইউজ করা হয়। ট্রিটমেন্টের পরে বলছি আমি, অ্যাক্রিলিকের পরে কি আর কোনো রকম ভাবে, কারণ এতটা গ্লসি ইউজ করেছে সেই জন্য বলছি আপনি বার্নিশ? ওটাই বলছি আর কি, যে অ্যাক্রিলিক ওয়ার্ক করার পর সেটা তো একটা ছবি একটা সংরক্ষণের একটা প্রসঙ্গ থাকে, যাতে কাপড় এবং রং তার যে একটা গ্লেমার যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্য এখন আমরা মার্কেটে এখন অনেক সুবিধা পাই। তো সেই রকম কোনো কিছু একটু স্প্রে বা এরকম জাতীয় কোনো কিছু ইউজ করেছি যাতে ছবিটা আরও সুন্দর থাকে বা একটা লংজিভিটি থাকে। আপনি বিষয় মূলত নৈসর্গ মানে আমাদের ল্যান্ডস্কেপ কি ব্যবহার? ল্যান্ডস্কেপ আমি ভীষণভাবে পছন্দ করি। এই যে প্রকৃতির মধ্যে আমরা আছি, প্রকৃতির কোলে আছি, প্রকৃতির নানা ধরনের যেসব রূপ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, সেই মুহূর্তগুলোকে আমাকে ভীষণ টানে, যার জন্য এটার প্রতি আমার আকর্ষণটা বরাবরের জন্যই বেশি। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার। তো আমরা রয়েছি শিল্পী সোমা ভৌমিকের সাথে। তো আপনার কতগুলো ছবি প্রদর্শিত হচ্ছে এই গ্যালারিতে? আমার এইবারে দুটো দিয়েছি, দুটোই ওয়াটার কালারের উপরে আছে। আচ্ছা, একটা এইটা আর একটা এইটা। আচ্ছা, ওয়াটার কালারে কাগজের উপর কি কাগজ ব্যবহার করেছেন আপনি? ওয়াটার কালারের স্পেশাল যে কাগজটা হয় আমরা সেটাই ইউজ করে থাকি। এটা অ্যাকচুয়ালি আমি দেখাতে চেয়েছি এনভায়রনমেন্টকে আমরা প্রোটেক্ট করতে হবে আমাদেরকে, বিকজ এখন যে আমাদের কন্ডিশন আছে, এটা দেখুন ওপরটা পুরোটা মনে হবে একটা এনভায়রনমেন্ট, একটা ল্যান্ডস্কেপ, বাট হাফটা মনে হবে একটা কুইল্ট, একটা চাপা যেরকম কুচকে থাকে, ওটা অর্ধেকটা কাভার্ড। ইট ইজ হাই টাইম দ্যাট উই শুড প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। এই মেসেজটা এটা থেকে আমরা। এটা কি ড্যাম প্রসেসে করেছেন আপনি? না, একদম মানে অন স্পট যেটাকে বলে। আচ্ছা, মানে আপনি কি মানে ওয়াশ পেইন্টিং যেটা হয় না, অনেকটা ওই টেকনিকটা ইউজ করা হয়েছে কিছুটা। ওকে, ঠিক আর আছে। কিছুটা ড্যাবিংও আছে, এই জায়গাটা কিছুটা ইফেক্ট রয়েছে ড্যামের জন্য। আমি জানতে চাইলাম যে ড্যাম করছেন কিনা। রাইট। ওকে, এন্ড ওয়াটার কালার নরমাল ওয়াটার কালার নাকি? নরমাল, একদম নরমাল ওয়াটার কালার। আর এটা যেটা দেখাতে চেষ্টা করেছি, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই মাটির তলার, মাটির ওপরে এই যে ভাবটা উঠছে গরমের, এটাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে দেখানো হয়েছে। সেটা আপনি কালারের ইলিউশন করে সেটাকে আপনি ধরার চেষ্টা করেন। এক্স্যাক্টলি।
থ্যাংক ইউ। তো দেবাশিস বাবু, আপনার আমি ছবির মাধ্যমে দেখলাম ওয়াটার কালার, এবং ওয়াটার কালারের মধ্যে স্পেশাল যেটা সেটা হচ্ছে আপনি ল্যান্ডস্কেপকে মাধ্যম হিসেবে করছেন। তো এটা কি মানে শৈশবের স্মৃতি বা এখনো যেখানে থাকেন সেই স্মৃতিগুলোকে ধরে ছবি না, তুলুন? শৈশবের স্মৃতি, সেইখান থেকে আমি বড় হয়েছি এইসব দেখেই, আর এখন যেখানে আছি সেখানে এই জিনিসই আছে। আচ্ছা, আপনি থাকেন কোথায় এখন? আমি থাকি হচ্ছে আপনার দীঘার কাছাকাছি সি সাইড, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জায়গায় এই সব ছবিগুলো, হ্যাঁ, কারণ আপনার ছবিতে নৌকা এবং ওই নিয়েই খেলা এখন, খেলা এবং হ্যাঁ ওই নিয়েই খেলা, সেই জন্য খেলা হচ্ছে এটা, আকাশ, নৌকা, নদী, সমুদ্র নিয়েই খেলা, এবং দিগন্ত যেটাকেই দেখছি সেটাকেই করছি, এটা একদম প্রকৃতিকে তুলে নিয়ে আসছি আমি। এবং শুধু তাই নয়, কারণ আপনার ছবিগুলো এইরকমও নয় যে হুবহু আপনি আউটডোরে যে স্টাডি করা, কারণ এগুলো মনে হয় যে আপনি যেটাকে আত্মীকরণ করছেন সেটাকে না, একটা কিছু গিয়ে সেটা তো করতে হচ্ছে, আর নিজেকে কিছু দিতে হচ্ছে, আর মেন হচ্ছে সেখানে যা দেখছি, যে কালারটা পাচ্ছি সেটাকে এখানে দিচ্ছি, আচ্ছা আচ্ছা। সেটাকে আমি প্রয়োগ করার চেষ্টা করছি। সিনচাঁদ বাবু, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে এখানে? এখানে আমার 3খানা ছবি প্রদর্শিত হচ্ছে। একটা হচ্ছে এই যে মা দুর্গা, সেকেন্ড হচ্ছে শিব, এবং 3 নাম্বার হচ্ছে এখানে কুমোরটুলি। কুমারটুলি। কিন্তু আমি যে দেখলাম যে আপনার এই দুটি যে রূপ রয়েছে তার সাথে ওটা কিন্তু মানে এখানে যেমন আমরা যদি শিবকে দেখি, শিবটা কিন্তু আমাদের বাঙালি যে শিব যে ধরনের শিল্পের হয়েছে সেই শিল্প মানে সেই শিবের থেকে তুলনামূলকভাবে আলাদা, অনেকটা দক্ষিণ ভারতীয় শিবের একটা গঠন রয়েছে। আবার এখানে যে দুর্গার আপনি রূপ দিয়েছেন সেটা অনেকটা, আমি যদি বলি থিমের যে দুর্গাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাকে সেই রকম একটা রূপ। আবার কুমারটুলি যেটা করেছেন একদম স্বাভাবিক, আমাদের যে বাঙালি যে দুর্গা 3 রকম রূপকে নিয়ে এসছেন। হ্যাঁ, 3 রকম নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার কাজের মধ্যে মেন যে দিকটা আমি লক্ষ্য রাখি, যে দেখুন দুর্গাপুজো এখন বাঙালির সেরা উৎসব ছিল, সেটা এখন পৃথিবীময় হয়ে গেছে। তো সেই দুর্গাপুজোর মধ্যে যে টাইপে অফ মানে আমরা প্রতিমা দেখতে পাই, যে ধরনের ভ্যারিয়েশন দেখতে পাই, সেইটা আমি চাই আমার ক্যানভাসে ফুটিয়ে তুলতে। বেসিক্যালি কী হয়, দুর্গাপুজোর পরে বিসর্জন হয়ে যায় দুর্গা মা, কিন্তু যেটা আমি করতে চাই যে সেই দুর্গাগুলোকে আমি আমার ক্যানভাসে মানে ফুটিয়ে রাখতে চাই, যাতে থেকে যায় জিনিসটা, জিনিসটা নষ্ট না। একদমই তাই। এটা হচ্ছে প্রাইমারি থিং। প্লাস সেকেন্ডারি হচ্ছে যে জিনিসগুলো সচরাচর মানুষ করে না, মানে লক্ষ্য করে না। যেরকম এইখানে আপনি দেখবেন সিংহ, দুর্গা প্রতিমাকে সবাই দেখে, ঠিক আছে, কিন্তু তার বাহনের দিকে কেউ সেইভাবে মানে ফোকাস করে না। কিন্তু আপনি কালারটা এমনভাবে ট্রিটমেন্ট করেছেন যেন বাহনটির দিকেও নজরটি যায় সেইভাবে। হ্যাঁ, ঠিক আছে। এখানেও দেখবেন ফুলের উপরে আমি কনসেন্ট্রেট করেছি, একদমই তাই। 3 নাম্বার কুমোরটুলিতেও দেখবেন আমি মাটির দুর্গাও রেখেছি, ঠিক আছে, মাটির পোটোও রেখেছি, প্লাস একটা প্রতিমাও রেখেছি। একদমই তাই। তো আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি মাধ্যম হিসেবে কি ব্যবহার করেছেন? মাধ্যম হিসাবে আমি ইউজ করেছি অয়েল করেছেন, পিওর অয়েল। 3টা, হ্যাঁ, পিওর অয়েল, একদম লিনসেড অয়েল, লিনসেড অয়েলই করেছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে এই গ্যালারিতে? এখানে 2খানা হচ্ছে। 2খানা ছবি প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তো আমরা দেখছি এই যে ছবিটি রয়েছে এটি অ্যাক্রিলিক মাধ্যম, তাই তো? মাধ্যম অ্যাক্রিলিক। এবং এখানে আপনি কৃষ্ণকে দিয়ে ছবিটি করেছেন। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি বিশেষ কোনো মানে কৃষ্ণকে রিপ্রেজেন্ট করার কি কোনো রকম বিশেষ অভিপ্রায় রয়েছে আপনার সেইভাবে এটাকে করা? এখানে যে কৃষ্ণের এটা তোলা হয়েছে, এটা কৃষ্ণের বালক অবস্থা, মানে কৃষ্ণের বালক অবস্থা। এখানে কৃষ্ণের যে এটা কৃষ্ণের ছোটোবেলা, কৃষ্ণ তখন বালক অবস্থায় রয়েছে। কৃষ্ণের এখানে যে ছবিটা রয়েছে এটা তখনও কৃষ্ণের 14 বছর পার হয়নি, এই মাধ্যমটা রয়েছে। কৃষ্ণ তখনও গরু চড়ায়, বনে বাজারে ঘুরে, বাঁশি বাজায়, কৃষ্ণের ছেলেবেলা, সেই অংশটা তুলে ধরা হয়েছে। এবং আপনার ছবিটা খুব রিদমিক, মানে আপনি যেভাবে মানে একটা করেছেন, যেমন ময়ূরের ওই যে গলাটা যেভাবে ব্যবহার করছেন বা ফুলগুলোকে ব্যবহার করছেন বা কৃষ্ণের হাতের যে মানে বিহঙ্গ ব্যবহার করছেন, সেগুলো সমস্তই একটা যেন রিদমিক ব্যাপার আপনি ধরার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে। একেবারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শ্রেয়া, আমি আপনার ছবিটা দেখলাম, এটি মাধ্যম হিসাবে কি ব্যবহার করেছেন আপনি? এটা হচ্ছে ব্রাউন ক্রাফটিং পেপার আছে, তার সাথে একটু প্রসেস ওয়ার্ক আছে যাতে একটু পেপারটা হার্ড হয়ে যায় আর কি, কারণ ওটা খুবই পাতলা হয়। তার উপরে চারকোল দিয়ে করা আছে, হোয়াইট চারকোল আর ব্ল্যাক চারকোল। এবং আমি দেখলাম কিছু জায়গায় আপনি বার্নও করেছেন কাগজটাকে টেক্সচারটাকে আনার জন্য সেভাবে, তাই তো? আচ্ছা, তারপর আপনি হোয়াইট চারকোল এবং ব্ল্যাক চারকোল ব্যবহার করেছেন।
ছবির বিষয়বস্তু একজন মা, তাই তো? একদম একদম, মানে একটা পেপার যেটা ধরুন খুব পুরনো, যেটাকে আমরা ওয়ার্থলেস বলেই মনে করি, মানে সাধারণ মানুষের বাড়িতে থাকলে এটা ফেলে দেবে, তো সেইটার মধ্যে একটা ওয়ার্থলেস জিনিসকে কি করে আমরা ভ্যালুয়েবল, মানে ভ্যালু ক্রিয়েট করতে পারি সেটাতে। আর সবার জীবনেই সব থেকে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে সবার মা, তো এখানে ওমেনহুডের ওই মাদারহুডটাকে তুলে ধরেছি আর কি। আচ্ছা, এবং সেখানে আপনি সেই মাধ্যমটিকেও সেইভাবে ব্যবহার করেছেন একদম, হ্যাঁ। সাবজেক্টের সাথে ম্যাচ করার জন্য। ধন্যবাদ শ্রেয়া। থ্যাংক ইউ। মুখার্জি। অমৃতা, ওকে। অমৃতা, আপনার কতগুলো ছবি প্রদর্শিত হচ্ছে? আমার টোটাল 3টে ছবি। টোটাল 3টে ছবি প্রদর্শিত হচ্ছে। আপনি মাধ্যম হিসেবে আমি দেখলাম অ্যাক্রিলিককে ব্যবহার করছেন। অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, এবং এই ছবিটাতে আমি দেখলাম যে গঙ্গার যে সন্ধ্যা আরতি, সেটাকে আপনি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তো দুই দিকে দুই রকম ইমেজ আপনি ব্যবহার করেছেন, এটির কারণ যদি আমাকে একটু বলেন। এটা হচ্ছে একটা 3 পার্টের একটা পিকচার, ঠিক আছে, মানে 3টে এখানে পিকচার টুগেদার আর কি করা হয়েছে। এটা হচ্ছে ডন, মানে ভোরবেলা, এটা হচ্ছে ডাস্ক, আর মাঝখানে কমন ফ্যাক্টর হিসেবে আরতিটাকে আমি রেখেছি। আচ্ছা, মানে সকাল এবং সন্ধ্যের হ্যাঁ, মাঝখানে আপনি আরতিটাকে রেখেছেন। আচ্ছা, বেশ। তো অ্যাক্রিলিকে আপনি ব্যবহার করেছেন মাধ্যম হিসেবে, এবং আপনার আরেকটা ছবিতে আমি দেখছিলাম যে হিল স্টেশনকে আপনি ব্যবহার করেছেন, এবং আরেকটি একটি মেয়ের ছবি ব্যবহার করেছেন। আচ্ছা, বেশ ভালো লাগলো। আপনার ছবি আমি দেখলাম আপনার ছবিতে সত্যজিৎ রায় এসছে, তো বিশেষ কারণ যে সত্যজিৎ রায়কে নিয়ে আপনি ছবিগুলো যে 2 ঘন্টা ছবি আপনি প্রদর্শিত করছেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি, মানে আমার বাবা কাকাদের সময় থেকে আমরা ছোটোবেলাতে এই গানগুলোই শুনেছি, বড় হয়ে শুনছি, এবং আমাদের পরের জেনারেশনও এইভাবেই ভালোবাসে আর কি এখনও। এবং সবথেকে একটা বড় ব্যাপার, যেটা সময় তো পার হয়ে যাচ্ছে, রাজা যাচ্ছে রাজা আসছে, কিন্তু উনি যে কনসেপ্টগুলো নিয়ে কাজ করেছিলেন সেগুলো কিন্তু চিরন্তন রয়ে গেছে আর কি এখনও কিন্তু। তো এটা হচ্ছে উনি অস্কার পাওয়ার কিছুদিন আগের একটা ছবি, উনি ক্যামেরার পেছনে বসে আছেন আর কি, উনি ভাবছেন, মানে ভিজুয়ালাইজ করছেন যে ফিল্মটা হওয়ার পরে বা এই শটটা হওয়ার পরে এটা কতটা এলিমিনেট হবে, বা কী আমি কতটা আমি নেব না আর কি এখান থেকে আর কি। হয়তো দেখা গেল 100 ভাগের মধ্যে প্রায় 95 ভাগই উনি বাদ দিয়ে দিলেন আর কি। কিন্তু একজন থিঙ্কার, একজন মানুষের, একজন মানে যুগকে দেখা আর কি, মানে যুগ বা একটা সময়কে, যেটা তার সেঞ্চুরি পার হওয়ার পরেও লোকে, যেমন ধরুন লুই বুনিয়েলের ফিল্ম দেখে, বা 100 বছর আগে হয়ে গেছে আর কি, বা আমরা দালির ছবি দেখি, ফ্যান্ডালিজম 100 বছর হয়ে গেছে, বা ম্যানরের ফটোগ্রাফি, আমরা তো এইভাবেই পড়াশোনা করতে করতে বড় হয়েছি আর কি। তো একটা মানুষের কি তীব্র দৃষ্টি আর কি মানে ভবিষ্যৎ দশটা হতে পারলে আর কি, উনি একইভাবে মিউজিকটা উনি যেভাবে বুঝতেন, উনি যেভাবে লিটারেচারটা বুঝতেন, যেভাবে উনি ছবি আঁকতে পারতেন, এবং যেভাবে উনি একটা ঘটনাকে আর কি, তো ওনার ফেলুদা সিরিজ থেকে শুরু করে প্রফেসর শঙ্কু যাই দেখা যায় তাতেই আর কি অদ্ভুত। আর রাজনীতি বা সমাজকে দেখা, এটা একটা বিরাট ব্যাপার আর কি, যে যুগে যুগে মানুষের তো অনেক রকম, আমরা এখন এআই হয়ে গেছে আর কি। 100 বছর আগে কেন, 10 বছর আগে আমরা এটা ভাবতে পারতাম না যে এআই সব জব খেয়ে ফেলছে আর কি। কিন্তু ওনার চিন্তাটা এমনই অদ্ভুত ছিল, সারা পৃথিবীতে কিন্তু এখন ওই দড়ি ধরে 12 টান রাজা হবে খান, এই যে বিষয়টা, তো এইটা আমি একটা টাইম স্প্যান আর কি, এটা হচ্ছে না, এই ছবিটা হচ্ছে একটা সময়কে দেখা। এখানে একটা গ্রাফিক্সের মতো ব্যবহার করেছি আমি, একটা গ্রে, সেই গ্রেটা হচ্ছে আপনার মানে 8 কালারের গ্রে, এই লালটা হচ্ছে 8 কালার, মানে যেটা আমাদের ওই খনিজ রং, যেটা দিয়ে তৈরি করে আঠা মিশিয়ে। তো এগুলো সব গুয়াশ টেকনিকে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে এই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা জায়গা করতে আমার 1 ঘন্টা টাইম লেগেছে আর কি। তো আমি না এইভাবে এই যে জামার কলার, এই যে টুকটুক করে যে কাজগুলো জমিয়ে বসানো, তো মানে একটা মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা না থাকলে আমি এইভাবে, তো সেই কারণে ওনার গত বছর ওনার একটা 100 কত বছরের ইয়ে হয়েছিল আর কি, 100 বর্ষ ছিল আর কি। তো তখন আর কি আমি একটা এক্সিবিশনের জন্য ভাবলাম যে কী করবো, একটা সত্যজিৎকে নিয়ে পোর্ট্রেট করি আর কি। একটা আপনার গোয়াস মাধ্যমে করা, হ্যাঁ, মানে ওপেক ওয়াটার কালার, যেখানে আমরা গুয়াশ টেকনিক বলি আর কি, সাদা মিশিয়ে বা রঙটাকে ভারী করে ওপেক করে প্রথমে ডাকটা থেকে আস্তে আস্তে লাইট অয়েল দিয়ে গেছে না, সেইভাবে দেখা আর কি। আচ্ছা, এইটা কি মাধ্যম আছে আপনার? এটাও ওরকমই মাধ্যম, এই হোয়াইটটাকে পরে আস্তে আস্তে বাড়ানো আর কি, প্রথমে ডার্ক করে দিয়ে
তারপরে এই ডার্ক থেকে লাইটে গেছেন। হ্যাঁ, এই ডাক থেকে আস্তে আস্তে লাইটে গেছি। এই রঙের না প্রত্যেকটা তুলির প্রলেপগুলো আপনি দেখতে পাবেন, স্ট্রোকগুলো আপনি করতে মানে তারপরে আস্তে আস্তে আমি এটা একটা সময়ের একটা ইয়েতে ঠেলে দিয়েছি আর কি, যে এটা আবহমান, মানে এটা চলতে থাকবে আর কি। ওনার যে স্ট্রাগল শুরু হয়েছিল ফিল্ম শুরু করবার সময় থেকে, অর্থনৈতিক অসুবিধা থেকে শুরু করে সমস্ত দিক থেকে উনি যেভাবে সমস্ত আর্টিস্টগুলো টপকে গেছেন আর কি, তাতে আমাদের শিল্প সম্পর্কে এটুকু বোধ জন্ম নেয় আর কি। খুব কষ্ট করে একটা শিল্পীকে তৈরি হয়েছেন এবং সেই কন্টিনিউটিটা দেখাতে চেয়েছেন এখানে স্ট্রাগলের। হ্যাঁ, যেহেতু আমরাও তো শিল্প কলার সঙ্গে যুক্ত, তো কারণ হচ্ছে সেটাই আর কি। ধন্যবাদ।